তোমরা আমাকে চিনবা না। আমি এমন একজন মিডিওক্রার স্টুডেন্ট যে মোটামুটি উইদাউট অ্যাডমিশন প্রিপারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়ে মিড রেঞ্জের একটা পজিশন হোল্ড করতেছি। এর মাঝখানে খুলনা বিশ্ববিদ্যালয়ে ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজিতে ভর্তি হয়েছিলাম। পরবর্তীতে আমার র্যাঙ্কে যারা ছিল তারা সবাই ফিশারিতে পাইছে। আমি ভর্তি ক্যান্সেল করে চলে আসছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3500-এর মতো একটা র্যাঙ্ক আসছে আমার। তো আশা করা যায় মিড রেঞ্জের একটা সাবজেক্ট পাবো। তো আমি যে খুব বেশি পড়াশোনা করছি এমন না, একাডেমিক্সেও অ্যাডমিশন টাইমেও, কিন্তু মোটামুটি সেই তুলনায় ভালো রেজাল্ট করছি বলা যায়। যদিও আমি টপার না, মিডিওকার, তবে আমার অনেক বন্ধুকে দেখছি যারা খুব একাডেমিক্সে খুব পড়াশোনা করছে, অ্যাডমিশনে সারা দিন রাত এক করে পড়াশোনা করছে, কিন্তু কোনো জায়গায় ওয়েটিংয়েও নাই। তো আমি আমার অ্যাডমিশন জার্নিতে কিছু কিছু সাহায্য পাইছিলাম একাডেমিক্সে যে যে কাজ করছিলাম সেগুলো থেকে। সো আমার মনে হয়েছে যারা এরকম পায় নাই আমার মতো, অনেক পড়াশোনা করেও পায় নাই, তাদের মাঝখানে এই ঘাটতিগুলো ছিল। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করব যে এমন কয়েকটা পয়েন্ট তুলে ধরার জন্য যেটা অ্যাডমিশন টাইমে যদি ফলো করো অথবা একাডেমিক্স থেকেও যদি ফলো করো তাহলে কোনো না কোনো জায়গায় চান্স হবে। এবং যদি খুব এফোর্ট দিতে পারো, আমি তো এফোর্ট দেই নাই, তাহলে ভালো একটা মেরিটে চান্স হবে। তবে আবার কিছু কিছু ভুল আছে যেগুলো বলবো, যে অ্যাডমিশন টাইমে অনেক পড়াশোনা করলেও সেই ভুলগুলো করলে তোমার কখনোই কোনো জায়গায় চান্স হবে না। ঠিক আছে, তো দেখি লিখে রাখছি আমি কি কি ভুল বা কি কি পয়েন্ট যেগুলো তোমার অ্যাডমিশন টাইমে ফলো করা উচিত বা ভুল করো। প্রথম পয়েন্ট হচ্ছে সোর্স। সো সোর্সের ক্ষেত্রে সাবজেক্ট তো আমরা মোটামুটি সায়েন্সের যারা পড়ি তারা এই 4টা মেইন সাবজেক্ট হিসেবে পরীক্ষা দিই। যদিও ওইখানে ইংলিশ আছে, বাংলা আছে, আবার আইকিউ আছে, আইসিটি আছে, ওইগুলো মাইনর সাবজেক্ট, কারণ নাম্বার কম থাকে আর ওইগুলা মোটামুটি ভালো করা যায়। একটা মোটামুটি লেভেলের বেসিক থাকলে ভালো করা যায়। বাট আমরা মূলত এই 4টা সাবজেক্ট নিয়ে কথা বলি। দেখো, বায়োলজির ক্ষেত্রে সবচেয়ে ভালো সোর্স হচ্ছে মেইন বই। সো মেইন বই পড়ে না অনেকে, আমি দেখি একাডেমিক্স থেকে বিভিন্ন টিচারের নোট ফলো করে, বিভিন্ন ভাইয়ার নোট ফলো করে। সো নোট ফলো করলে প্রবলেম যেটা হয়, বায়োলজি তো একটা একাডেমিক একাডেমিক না, ইনফরমেটিভ সাবজেক্ট। সো নোটের মধ্যে তো সব ইনফরমেশন থাকবে না, হয়তো বেসিক কিছু ইনফো থাকবে, বাট র ইনফো যেগুলা এগুলা তো থাকবে না ম্যাক্সিমাম ক্ষেত্রে। কারণ তুমি তো লেকচার যখন করবা, তুমি তো বই লিখতে বসবা না, তুমি তো লেকচার করবা জাস্ট কনসেপ্টটা বোঝার জন্য। তো ওই কনসেপ্ট বোঝার জন্য যে নোটটা হয়, শুধুমাত্র ওইটুক পড়লে তো হবে না। ওইটুক পরে হয়তো তুমি সিকিউ পার করতে পারবা, একাডেমিক এইচএসি পার করতে পারবা, কিন্তু অ্যাডমিশন টাইমে তো সমস্যা হয়ে যাবে। তো অনেকে মেইন বই পড়ে না, বিভিন্ন প্রিপারেশন বুক পড়ে। প্রিপারেশন বুকে যে মেইন মেইন গুরুত্বপূর্ণ কথা দেওয়া থাকে, খুব সুন্দর একটা বই, গোছানো একটা বই, কিন্তু প্রবলেম হচ্ছে তারা কি করে, শুধুমাত্র প্রিপারেশন বুকটাই পড়ে এবং এইটাই তোমার অনেকবার পড়ে, অনেক কষ্ট করে, যেটাকে আমি বলছি যে অনেক কষ্ট করেও কেন চান্স পায় না। তারা কি করে, এই জিনিসটাই অনেকবার পড়ে। ছোট সোর্স, পড়তে সুবিধা, গোছানো, কিন্তু প্রবলেম যেটা হয় সেখানে তো গুরুত্বপূর্ণ ইনফো দেওয়া আছে, কিন্তু অগুরুত্বপূর্ণ যেগুলো মনে হইতেছে আসবে না, এগুলো তো দেওয়া নাই। এগুলো কোথায় দেওয়া আছে? মেইন বইয়ে দেওয়া আছে। তো এখন অ্যাডমিশনে যে কোয়েশনগুলো হয়, এখানে তো সবগুলা প্রশ্ন তার ওই ইম্পর্টেন্ট এরিয়া থেকে হবে না। কিছু প্রশ্ন থাকবে একটু মানে কঠিন না হইলেও সহজ প্রশ্ন, কিন্তু ইম্পর্টেন্ট না এমন এরিয়া থেকে আসে। সেইগুলো তো পারতে হবে। তো ধরো তুমি প্রিপারেশন বুক বলো বা ওই টিচারের নোট অথবা কোনো ভাইয়ার শর্ট নোট বা শর্ট শিট, এগুলা পড়ে ধরো তুমি 15 তো পাইলে 9, খুব ভালো নাম্বার, সে কিন্তু খুব এটা প্রচার করবে, দেখো আমার এতটুকু বই পড়ে 15 তো 9 পেয়ে গেছে। কিন্তু তুমি যদি প্রকৃতপক্ষে প্রশ্নটা দেখো, ওই প্রশ্নটা অনেক সহজ ছিল, যেখানে যারা মোটামুটিভাবে মেইন বইটা পড়ছে তারা কিন্তু 13-14 ইনশিওর করতে পারবে। তো যেখানে প্রশ্ন হয়েছে 13 অথবা 14 পাওয়ার মতো, সেখানে তুমি 9 পাইলে এটা তো ভালো হইলো না। এখন তুমি হয়তো কম পরিশ্রমে পাইছো, ছোট বই পড়ে পাইছো, এইটা তো অ্যাডমিশন টাইমে বা রেজাল্টের সময় দেখবে না কেউ। তোমার দেখবে কত নাম্বার পাইছো এবং তোমার মেরিট কত। সো 1 নাম্বারের জন্য কিন্তু 1000 মেরিট পিছিয়ে চলে যাওয়া যায়, চলে যায় আর কি অ্যাডমিশন টাইমে। এটা তারা দিবা, বা আশা করি তোমরা আমার ব্যাচমেট, আমি এইচএসসি 25 ব্যাচের, তোমরা তো অবশ্যই জানতে পারতেছো। তো 1-2টা নাম্বার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে তুমি কম পরিশ্রমে 9 পাইলা, ওইটা কেউ দেখবে না, তোমার উচিত ছিল মেইন বইটা পড়া। সো এই ভুলগুলো অনেকে করতে দেখছি, যে কি বায়োলজির ক্ষেত্রে
মেইন বই না পড়ে অন্যান্য সোর্স পড়ে হয়তো মোটামুটি একটা নাম্বার পায়, কিন্তু চান্স পাওয়ার মতো হয় না। হয়তো দেখা যায় ধরো সিট আছে 1000, হইতেছে 6000তম, সে হয়তো ওয়েটিংয়ে আছে, কিন্তু ওই ওয়েটিং থেকে তো তার চান্স হবে না, বুঝছো? সো বায়োলজির ক্ষেত্রে এটা মেজর সমস্যা। বায়োলজিতে তুমি যদি কোনো মেইন বই কোনো প্র্যাকটিস কিছুই না করো, মানে সরি মেইন বই পড়ো শুধুমাত্র, অন্য কোনো শিট নোট প্র্যাকটিস কিছুই না করো, মেইন বইটা কয়েকবার পড়লা, তাহলে তুমি ভালো করতে পারবা। ঠিক আছে, তো মেইন বইটা পড়লে আর কিছুই লাগে না বায়োলজিতে। এক্সট্রা ইনফো না পড়লেও চলে। এক্সট্রা ইনফো কয়টা আছে, যেগুলো এক্সট্রা ইনফো আসে এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে স্কিপ করলেও চলে, আমি নিজে স্কিপ করছিলাম। ঠিক আছে ব্যাপারটা। তো এটা হলো বায়োলজির ক্ষেত্রে। কেমিস্ট্রির ক্ষেত্রে শুধুমাত্র মেইন বই পড়লে হবে না, এটার ক্ষেত্রে আবার নোট লাগবে। একটু আগে নোট পড়তে না বলছি কারণ বায়োলজিতে নোট না পড়লে হয়, কিন্তু কেমিস্ট্রিতে আমরা তো হাজারি স্যারের বই পড়ি। সো হাজারি স্যারের বইয়ে অনেক ইনফো দেওয়া। আর কেমিস্ট্রি সাবজেক্টটাও এরকম যে এটার লিমিট নাই যে কোনটা এসএসসি কেমিস্ট্রি, কোনটা এইচএসসি কেমিস্ট্রি, কোনটা ভার্সিটি কেমিস্ট্রি, এটা তুমি সেপারেট করতে পারবা না। যে টপিকগুলো এসএসসিতে পড়ছিলা এই টপিকগুলোই কিন্তু ইন্টারমিডিয়েটে আছে। আবার আমাদের বইয়ে এমন অনেক কঠিন কঠিন ইনফো দেওয়া আছে বা টপিক দেওয়া আছে যেগুলো এইচএসসি লেভেলের না বা এইচএসসিতে আসবে না পরীক্ষায়। তো তুমি যদি শুধুমাত্র মেইন বই পড়ো তুমি বুঝতে পারবা না। তো সবচেয়ে ভালো হচ্ছে কেমিস্ট্রির স্ট্র্যাটেজি, আগে কোনো একটা টিচারের নোট ফলো করা। ভালো ক্লাস তো অবশ্যই করবা, ওই নোটটা একটু বারবার পড়া, যে যার নোট ভালো। কোনো মতো এরকম না কেমিস্ট্রি জাস্ট টপিক বুঝাইতেছে এরকম না, মোটামুটি সুন্দর করে গুছায় দিছে। কেমিস্ট্রি পড়াইতে পারে সবাই, বাট গুছায় কিন্তু সবাই পড়াইতে পারে না। তো এটা একটু তোমার মানে যে টিচারের মনে হয় একটু রেপুটেশন ভালো আছে গুছায় পড়ায়, ওইরকম টিচারের নোট ফলো করবা, তাহলে দেখা যাবে যে কেমিস্ট্রিতে মানে গুছানো হয়ে যাবে। প্লাস মেইন বইটা ওভারভিউ করতে হবে, তখন দেখা যাবে নোটের মধ্যে তুমি কোনটা ইম্পর্টেন্ট না সেটা বুঝতে পারবা। এবং মেইন বইয়ের যে বিদঘুটে ইনফোগুলো আছে, যে অনেক কঠিন কঠিন ছক যেগুলো কখনোই আসে না, সেগুলো তুমি স্কিপ করতে পারবা। সবচেয়ে ভালো হয় দাগানো মেইন বই ফলো করো। গুগল ক্রোমে সার্চ করবা যে রসায়ন দাগানো বই পাওয়া যাবা, এগুলো থেকে দেখে দেখে দেখায় ফেলবা, এটা ভালো। তবে কেমিস্ট্রির ক্ষেত্রে নোট তোমার ফলো করতে হবে। সো এই দুইটা আমি মেইনলি স্ট্রং ছিলাম অ্যাডমিশন টাইমে। আমার অ্যাডমিশন মানে কীভাবে আমি পাইছি চান্স এটা নিয়েও কথা বলবো অন্য কোনো ভিডিওতে, অথবা এই ভিডিওতে হালকা পাতলা। তবে আমার মূলত এই দুইটা সাবজেক্ট স্ট্রং ছিল। সবচেয়ে স্ট্রং ছিল বায়োলজি, তারপর কেমিস্ট্রি। সো আমি যেগুলো বলতেছি এগুলো আমি নিজে এক্সপিরিয়েন্স করছি। অনেকটা দেখছি যে শর্ট জিনিস পড়ে কিন্তু এমসিকিউতে ভালো করতে পারে না, হয়তো মিডিয়াম একটা মার্ক নিয়ে আসে বাট চান্স হয় না। ঠিক আছে, তো এই দুইটা সাবজেক্ট গেলো। পরবর্তীতে ম্যাথের ক্ষেত্রে ফর্মুলা মাস্ট লাগবে। ম্যাথ এবং ফিজিক্সে আলাদা খাতা লাগবে ফর্মুলার, বুঝছো? এটা বারবার পড়তে হবে কারণ সূত্র ভুলে গেলে তো লাভ নাই। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে কিউ ব্যাংক লাগবে, কোশ্চেন ব্যাংক লাগবে। সো ম্যাথের ক্ষেত্রে কোশ্চেন ব্যাংক তুমি বারবার পড়তে হবে, একবার পড়লে কখনোই হবে না, টাইপগুলো বুঝতে হবে। আরেকটা সলভিং ক্যাপাবিলিটি লাগবে বারবার পরীক্ষা দেওয়ার মাধ্যমে অথবা প্র্যাকটিস করার মাধ্যমে। ঠিক আছে, সো ম্যাথ ফিজিক্স নিয়ে কথা একটু কম বলবো কারণ আমি স্ট্রং না এগুলোর মধ্যে। আরেকটা হচ্ছে ফিজিক্সে অবশ্যই কোয়েশ্চেন ব্যাংক লাগবে, ফর্মুলা তো লাগবেই, কিন্তু মেইন বইটা পড়তে হবে কারণ সব জায়গায় ফিজিক্স কিন্তু ম্যাথমেটিক্যাল প্রশ্ন করে না। এমন এমন ভার্সিটি আছে যেগুলোতে ফিজিক্সে বেশিরভাগ প্রশ্ন থাকে থিওরিটিক্যাল, যেমন ধরো চট্টগ্রাম জগন্নাথ এগ্রি, ম্যাক্সিমাম আসছে থিওরিটিক্যাল। ম্যাথমেটিক্যাল কয়টা আছে হয়তো বা সিম্পল মানে এগুলা সূত্র পারলেই হয়, খুব কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু করে না, ঢাবির মতো কিন্তু কঠিন করে না। তো ফিজিক্স যারা মেইন বই না পড়ে, যারা শুধুমাত্র সূত্র পড়ে প্লাস কোয়েশ্চেন ব্যাংক পড়ে, এরা হয়তো বা ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো পারতে পারে বাট এরকম থিওরিটিক্যাল প্রশ্ন কিন্তু পারবে না। সো ফিজিক্স অবশ্যই মেইন বইটা একবার পড়তে হবে। এরকম না যে বায়োলজির মতো ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, তুমি মেইনলি কোয়েশ্চেন ব্যাংক প্লাস ফর্মুলা পড়বা, বাট মেইন বইটা একটু 1-2বার রিডিং পড়া থাকতে হবে, তাহলে দেখা যাবে যে তুমি বিভিন্ন থিওরিটিক্যাল প্রশ্ন অপশন দেখলে পারবা। ঠিক আছে, রেকর্ডিং কেউ হইতেছে? হ্যাঁ হচ্ছে। সো এটা গেলো ফিজিক্স। সো এটা হচ্ছে বললাম শর্টের কথা বললাম, এগুলোর কথা বললাম। সো আমার কাছে এই সোর্স ফিক্সিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। ঠিক আছে, তুমি যদি ভুলভাল সোর্সে সারাদিন পড়ো, সারা রাত এক করে পড়ো, লাভ নাই, তুমি ওই 15তে 9 পাবা 14 পাওয়ার মতো প্রশ্নে। ঠিক আছে, তো 1 নম্বর পয়েন্ট গেল, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। পরেরটা হচ্ছে কম দাগানো। তো অনেকে কী করে, নেগেটিভকে সহ্য করতে পারে না। 1 নাম্বার নেগেটিভ খাইলে এই নেগেটিভ খাইয়ে গেছে, অনেক ভাইয়া দেখি নেগেটিভ কমানোর জন্য বিভিন্ন উপদেশ দেয়, কিন্তু আমি বলবো বেশি দেখাবা। কখন বেশি দেখাবা? থিওরিটিক্যাল প্রশ্ন বেশি দেখাবা। হিসেবটা তোমাদেরকে বুঝাই, দেখো, ধরো তুমি 10টা দেখাইছো, এর মধ্যে 8টা ভুল গেছে, তার মানে কত? 8টা ভুল গেছে, তোমার নেগেটিভ হচ্ছে 2 নাম্বার, আর হয়েছে 2টা, 2 কাটা, তার মানে তুমি যদি 10টা দাগাও এর মধ্যে 8টা ভুল করো, এর মধ্যে যদি 2টা হয়, তার মানে তোমার কোনো লস নাই, লাভও নাই। দুইটা কারেক্ট হয়েছে,
আর -2 কাটা। কিন্তু তুমি যদি 10টার মধ্যে ধরো 7টা ভুল করছো আর 3টা কারেক্ট করছো, এর মধ্যে কিন্তু তোমার 1 নাম্বার থাকতেছে। হিসাবটা ভালো করে বুঝছো। তো এমন এমন প্রশ্ন যেগুলো মোটামুটি পড়ছো, যেগুলো তোমার পরিচিত কিন্তু মনে পড়তেছে না, এগুলো দাগায় দিবা। এগুলো দাগানো উচিত, কারণ 10টার প্রশ্ন দাগাইলে 3টা হবে না। 3টা হইলে তো ধরো তোমার 1 নাম্বার ফ্রি পাচ্ছ। ঠিক আছে, তো নেগেটিভ কত খাইলা এটা দেখা লাভ নাই। তুমি পরীক্ষা দেওয়ার পর প্রশ্ন নিয়ে আসবা, তুমি দেখবা যে তুমি শিওর কয়টা পারতা, আর অনুমানে দাগায় তুমি মানে কয়টা এক্সট্রা নাম্বার পাচ্ছ। ধরো তুমি শিওর পারো 44, তুমি একটু বেশি দেখাইলা, ধরো নেগেটিভ খাইছো 5, বুঝছো, 50-এর মধ্যে তুমি নেগেটিভ পাইছো 5, তুমি এখন পাইতেছো 45, তো 1 নাম্বার কিন্তু ফ্রি। তুমি যদি ফোকাস করো যে এই 5 নাম্বার নেগেটিভ চলে গেছে, আমি তো 50 পাইতাম, ওইটা কিন্তু হবে না, কারণ তুমি তো ওই 50 পাওয়ার মতো প্রশ্ন পারতা না, তুমি পারতো 44টা, তুমি 1 নাম্বার বোনাস পাচ্ছ নেগেটিভ মানে বাদ দেওয়া সেরাও। তো এরকম একটু হিসাব করে দেখো কতটুকু মানে নেগেটিভ কাটে, কারণ নেগেটিভ বেশি কাটলেই তার মানে যে ক্ষতি হয়ে গেছে এরকম না। তুমি নিশ্চিতভাবে কয়টা পারতা আর নেগেটিভের জন্য কয়টা এক্সট্রা নাম্বার পাচ্ছ, এটা কিন্তু হিসাব করো। তো আমি দেখছি অনেকে খুব ভালো পড়ছে কিন্তু পরীক্ষার হলে দাগাইছে কম, আরে এতটা দাগাইছি 72টা, ধরো মেডিকেল পরীক্ষায় দাগাইছি 70, ধরো 75টা, 75টার মধ্যে তো 75টা হবে না। ধরো তোমার কয়টা হলো 70 পাইলো, 70-এ তো চান্স হয় নাই, এবারে কাট মার্কসে গেছে 74.25, তার মানে কি তোমার অন্তত পক্ষে 80+, 90+ দাগাইতে হবে, বুঝছো, কারণ নেগেটিভ নেগেটিভ বাদ দিয়াও যাতে করে তোমার 74-75 থাকে। এখন তুমি দাগাইছো ওই 75টা, সবগুলো তো হবে না। তো এটা একটু হিসাব করে যাও। ঠিক আছে, যেগুলা এরকম প্রশ্ন, যেমন ধরো সিইও, জেএনইউ, এগ্রি বা মেডিকেল, যেগুলায় থিওরিটিক্যাল প্রশ্ন বেশি, এগুলোই অবশ্যই অবশ্যই বেশি দেখাইতে হবে। আর প্রশ্নটা পাওয়ার পর দেখে বুঝতে হবে যে এটা কি গতানুগতিক প্রশ্ন হচ্ছে কিনা। গতানুগতিক প্রশ্ন হলে অবশ্যই বেশি দেখাইতে হবে, কম দেখাইলে লাভ নাই। ঠিক আছে, তুমি অ্যাকুরেসি 90%, 100%, তুমি অ্যাকুরেসি দিয়া পাইলা 50, আর একজন একটু বেশি দেখায়া 51 পাইলো, 70% অ্যাকুরেসি দিয়া, তোমার থেকে নাম্বার বেশি। তো এটা একটু হিসাবটা বুঝতে হবে। ঠিক আছে, আর অনেক জায়গায় যেমন ধরো রাজশাহী বিশ্ববিদ্যালয় 1.2 পাস করে, তো এখানে তো মনে করো 4টা ভুল গেলে, যেখানে মানে কি হিসাবটা আছে মানে ভুলে গেছি হিসাবটা, কিন্তু 1.2 পাস করে, তো কিন্তু নেগেটিভ কিন্তু 0.25 করেই। তো এখানে তুমি 5টা ভুল গেলে কিন্তু 1 নাম্বার কাটবে, সেটা আরও সুবিধা, বুঝছো। আরেকটা হচ্ছে যে দেখো সাস্টে 0.2 করে, আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 0.2 করে কাটে, যেখানে অন্যান্য জায়গায় যেখানে 0.25 করে কাটে। সো এগুলো জায়গায় কিন্তু অবশ্যই বেশি দেখাইতে হবে, বেশি না দেখাইলে পাবা না। আমি জাহাঙ্গীরনগরে 80টার মধ্যে 78টাই দেখা দিয়েছিলাম, কাইটা কাইটা আমার মনে করো ছিল মনে হয় 55-56 এরকম, হয়ে গেছে 97তম। আমার চেয়ে অনেক ভালো বন্ধু, আমার ইঞ্জিনিয়ারিং প্রেপ নেওয়া বন্ধু, আমার চেয়ে অনেক ভালো পারে, তার ওয়েটিংয়েও নাম নাই, আমি কিন্তু তার থেকে কম পারি। কিন্তু আমি যে অনুমান করে বেশি বেশি দেখাইছিলাম, একটু যেগুলো পরিচিত মনে হয় সেগুলো দেখা দিয়েছিলাম, হয়ে গেছে, বুঝছো। তো এটা কিন্তু মানে এটা একটা ভালো ভালো জিনিস। এটা এক্সাম হলে অনেকে ভয় পায়, দেখায় না, কিন্তু আমি বলবো দেখাইতে, কিন্তু কোনগুলো দেখাবা, সবসময় থিওরিটিক্যাল প্রশ্ন দেখাবা। এই কারণেই আমি মেইন বই পড়তে বলছি। কেন? কারণ বায়োলজি এবং কেমিস্ট্রিতে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু মেইন বই থেকেই করে। সো হয়তো তোমার সব মনে নাই, কিন্তু পরীক্ষার হলে তো তোমাকে বলবে না যেটা লেখো, তোমাকে 4টা অপশন দিবে, দেখে দেখে দেখাইতে হবে। তো তুমি যেটা একবার হলেও পড়ছো, যেটা মেইন বইয়ে থাকবে, মাস্ট থাকতে হবে, যে তথ্যটা একবার হলেও পড়ছো, সেটা তো তোমার হবেই। মানে অনুমান ধরো ভুলভাল 10টা দেখাইলা, যেটা একবার হলেও পড়ছো, এর মাঝখানে 4টা 5টা হয়ে যাবে না, কারণ তুমি একবার পড়ছো। নোট পড়লে তো আর এই সম্ভাবনা নাই, মানে অনুমান করার সম্ভাবনা কম। মেইন বই পড়লে অনুমানে বেশি হয়। তো এই কারণে মেইন বই পড়বা, আর থিওরিটিক্যালগুলো দেখাবা। ম্যাথমেটিক্যালগুলো আবার অনুমানে দেখাইতে চাও না, কারণ ম্যাথমেটিক্যালগুলো 4টা অপশনের মধ্যে হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু থিওরিটিক্যাল প্রশ্নের যদি এই টপিক জীবনে একবার হলেও পড়ে থাকো, অনুমানে দেখা দিবা, দেখবো হয়ে গেছে। আমার অনেকগুলো হয়ে গেছে এভাবে, আমি আইসা মিলা দেখি। ঠিক আছে, আরেকটা ফ্যাক্টর হচ্ছে অ্যাডমিশন গাইড। সো যদিও এগুলোর নাম হচ্ছে অ্যাডমিশন গাইড, কিন্তু এগুলো অ্যাডমিশনে পড়ার জিনিস না, কারণ এই মোটা মোটা বই আমার কাছে অনেকগুলো আছে, দেখাইলাম না। সো এইগুলোর নাম দেওয়া রাখছে অ্যাডমিশন গাইড, বাট এইগুলো তুমি 3 মাসে বা 2 মাসে শেষ করার মতো বই না। এগুলো একাডেমিক্স থেকে পড়লে খুবই ভালো, কিন্তু এগুলো অ্যাডমিশন টাইমে পড়ার উপযুক্ত না। তো অ্যাডমিশন টাইমে অ্যাডমিশন গাইড একটু অ্যাভয়েড করবা। আমি কিনছিলাম কিন্তু শেষ করতে পারি না, এত প্রশ্ন দেওয়া এগুলো ভাই সমস্যা, আর এত ইনফো দেওয়া এগুলো মনে রাখা সম্ভব না, আর দরকারও নাই অতিরিক্ত দেওয়া। তো কোচিং থেকে যে বই দেয় এগুলা পড়তে পারলেই হয়ে গেল। একাডেমিক্স থেকে পড়তে পারলে অ্যাডমিশন গাইড খুব ভালো, কিন্তু এগুলা মানে অ্যাডমিশন টাইমে পড়ার মতো না। ওরা দেখবে ঠিকই মার্কেটিং করছে যে এই বই থেকে 90% কমন, এত % কমন, কিন্তু এত মোটা বই তো পড়া সম্ভব না।
তো আশা করি অ্যাডমিশন গাইডটাও একটু অ্যাভয়েড করার চেষ্টা করবা। আর আগে থেকে যদি শেষ করা থাকে অর্ধেক, তাহলে শেষ করা ট্রাই করতে পারো, বাট নতুন করে এখন অ্যাডমিশন গাইড পড়ার দরকার নেই। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। তো আমি মূলত একাডেমিক্সে খুব ভালো পড়ি নাই, এরকম এই যে সোর্সগুলো ফিক্স ছিল, অনুমানে দেখাইছি অনেকগুলা, মোটামুটি অনেক জায়গায় হয়ে গেছে, বাট অনেকটা দেখছি যে অনেক পড়ছে কিন্তু এই ফ্যাক্টরগুলো চেক দেয় না, এই ফ্যাক্টরগুলো ঠিক ছিল না, তারা কখনোই মানে চান্স পায় নাই কোনো জায়গায়, ওয়েটিংয়েও নাই। অথচ সে কিন্তু আমার থেকে অনেক বেশি যোগ্য ছিল, পারে বেশি, বাট সিম্পল কিছু কারণে পায় নাই। কারণ তোমার তো সব পারতে হবে না, অপশন দেওয়া থাকবে, দেখে দেখে তাকাবা। এইটা তো আশা করি বুঝাইতে পারছি। তো এই এই পয়েন্টগুলো ছিল। তো তোমরা হয়তো বা আমার এই ব্যাচমেট গুচ্ছ হয়তো দিবা, সো গুচ্ছ ভালো করে দিও, এই ফ্যাক্টরগুলো মাথায় রেখো। আর ভবিষ্যতে যারা বা জুনিয়র যারা দেখবা তারা তো এটা মানে শিক্ষা পাবাই। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো।